বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ স্পোর্টিং ইভেন্ট ওয়ার্ল্ড কাপ ফুটবল। এবছরের অনেক কিছু নতুনত্ব, 48টা টিম, 3টে দেশে ফুটবল অনুষ্ঠিত হচ্ছে, বেশ কিছু নতুন প্লেয়ারের আগমন, এই সব নিয়ে আলোচনা করতে আমি সৌমিত্র চক্রবর্তী, প্রাক্তন ফুটবলার, ফুটবল জাংশন চ্যানেলে এই আলোচনাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আর কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবছর ওয়ার্ল্ড কাপ ফুটবলে অনেক কিছু নতুনত্ব আমরা দেখেছি, যেমন 48টা টিমের ওয়ার্ল্ড কাপ, এটা একটা নতুনত্ব। বিগত 3 দশক ধরে আমরা দেখে আসছি যে 32টা টিমের ওয়ার্ল্ড কাপ, সো কল্ড ওয়ার্ল্ড ফুটবলে যারা আন্ডারডগস বলে পরিচিত তাদের এস্টাবলিশমেন্ট। গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে 3 নম্বর যেটা, সেটা হলো যে সোকল যারা এলিট কান্ট্রি ওয়ার্ল্ড ফুটবলে, সেই সুপিরিয়রিটি, সেই জিনিসটা কিন্তু আর নেই। এই বিশ্বকাপ আমাদের সেটা দেখিয়েছে। প্রথমেই চলে আসা যাক যে আমরা গত 3 দশক ধরে যেটা দেখে এসেছি যে 32টা টিমের ওয়ার্ল্ড কাপ, ম্যাচের সংখ্যা 64। এবছর 48টা টিমের ওয়ার্ল্ড কাপ, ম্যাচের সংখ্যা 104। আরও বেশ কিছু নতুনত্ব এই ওয়ার্ল্ড কাপে আছে, যেমন আপনারা সকলেই জানেন, এটা নতুন করে আমি বলছি সেইভাবে জানবেন তা নয়, বলের মধ্যে চিপ ঢোকানো, যাতে খুব কুইকলি যে ডিসিশনগুলো, অর্থাৎ গোল লাইন হোক, অফসাইড রুলটাকে খুব কুইকলি জাজ করা হোক, সব মিলে বলে চিপ লাগানো। এছাড়া কিছু নিয়মেরও কিন্তু, অর্থাৎ অন দ্য গ্রাউন্ড, অন দ্য পিচ, সেখানেও কিছু নিয়মের নতুনত্ব এসছে। সময় নষ্ট করার জন্য ইয়েলো কার্ড দেখা, জার্সি তুলে মানে মুখ ঢেকে যদি অন্য কোনো প্লেয়ারকে অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, সেক্ষেত্রে রেড কার্ড। ট্রোইনের সময় আমরা দেখছি যে রেফারি লিটারালি কাউন্ট করছে 1 2 3, বা রাদার উল্টোটাও করতে পারে 5 4 3 2 1, অর্থাৎ ম্যাচের গতি, অর্থাৎ এই যে টাইম ওয়েস্টিং, সেটা যেন না হয়। তো বেশ কিছু নতুনত্ব আছে। তার সঙ্গে ফুটবল টিমগুলো নতুন, তাদের নতুন নতুন ট্যাকটিক্যাল ওয়েপন, ডাইভার্সিটি, যেভাবেই আলোচনা করুন, এই যে ছোট ছোট দলগুলো নিজেদেরকে এস্টাবলিশ করতে এসছে, এটাই কিন্তু আমাদের দ্য স্টোরি অফ আন্ডারডগস। ফিফা যখন 48টা টিমের ওয়ার্ল্ড কাপ এই আলোচনাটা যখন করে, এই ঘোষণা যখন করে রাদার, তখন কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল যে ম্যাচের গতি প্রকৃতি কীরকম হবে, ম্যাচের যে কোয়ালিটি সেটা কম্প্রোমাইজড হবে কি না। তো সব মিলে এছাড়া আরও অনেক অনেক চিন্তা ছিল মাথায়। ম্যাচগুলো এক পেশে হবে, বড় টিমগুলো ছোট টিমগুলোকে হেলায় হারিয়ে দেবে, এই যে জিনিসগুলো, সেইগুলো কিন্তু এই গ্রুপ স্টেজে অন্তত আমরা প্রমাণ পেয়েছি এই চিত্রটা কিন্তু সেটা নয়, বরঞ্চ উল্টো চিত্র। কী চিত্র না, ছোট টিমের কনস্ট্যান্ট লড়াই, বড় টিমকে চ্যালেঞ্জে ফেলে দেওয়া। আর কোন কোন দেশগুলো আমাদের এই যে আন্ডারডগ স্টোরি, তাতে নজর কাড়া পারফরমেন্স কাদের? নাম্বার 1, কেপ ভার্দে। যখন আমার এখনও মনে আছে, যখন স্পেন ভার্সেস কেপ ভার্দের খেলাটা শুরু হচ্ছে, তখন পার্সেন্টেজ যখন দেখাচ্ছিল, তখন 1% চান্স কেপ ভার্দের জেতার। কিন্তু সেদিনকে কেপ ভার্দে যেভাবে স্পেনের এগেনস্টে লড়াই করেছে, ট্যাকটিক্যালি বিশ্লেষণ তো করাই যায়, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই 5.5 লাখ মতো জনসংখ্যার একটা দেশ দেখাতে পেরেছে যে নিজেদের প্রতি নিজেদের বিশ্বাস, সেই জায়গাটা যদি ঠিক থাকে এবং ফুটবল খেলার ইচ্ছে যদি সত্যিই থাকে, তাহলে সম্মিলিতভাবে অনেক অসাধ্য সাধন করা যায়। স্পেনের এগেনস্টে আমরা যদি ট্যাকটিক্যালে আসি, সেখানে ডিফেন্সিভ রেজিলিয়েন্স দেখিয়েছে আমাদের কেপ ভার্দে। মিডফিল্ডটাকে টোটালি সাফোকেটেড করেছিল পেড্রি, রড্রি, আর স্প্যানিশ যে অ্যাটাকাররা ইনভলভ ছিল, তাদেরকে কিন্তু সহজে কোনো রকম ডাউন দ্য মিডল কোনো রকম অপশান দেয়নি, সবসময় উইংয়ের দিকে তাদেরকে ঠেলে দিয়েছে। এবং সেখান থেকে যে ক্রস এসছে, নিশ্চিতভাবে স্পেনের স্ট্রাইকাররা মিট করেছে, কিন্তু তাতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করেছে কে না, অলরেডি যে লোকটার নাম, যে প্লেয়ারটার নাম সারা বিশ্ব এখন জানে, দ্যাট ইজ ভোজিনা। আপনারা যদি একটু রিকল করেন, দেখবেন যে প্রতিটা শট যেগুলো স্পেনের প্লেয়াররা করেছে, অ্যাটাকিং প্লেয়াররা করেছে, কিভাবে বল আর গোলপোস্টের মাঝে নিজেদের বডিকে তারা প্রতিটা মুহূর্তে রেখেছে। এটা ছিল স্প্যানিশ ম্যাচ। কিন্তু তার পরের ম্যাচেই প্রমাণ করেছে যে স্পেনের এগেনস্টে যে ফুটবলটা, যে রেজাল্টটা, সেটা ফ্লুক নয়। কিভাবে
না উরুগুয়ের সঙ্গে 2-2 ড্র করে সেখানেও কিন্তু এগিয়ে গিয়েছিল। এবং ওয়ার্ল্ড কাপের এবছর খুব কম ডিরেক্ট ফ্রিকিক থেকে গোল হয়েছে, ওই ম্যাচে কিন্তু পেনা একটা লং রেঞ্জ ফ্রিকিক গ্রাউন্ডার সেখান থেকে প্রথম গোল করে। তার মধ্যে উরুগুয়ে কিন্তু 2-1 এগিয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তারা ম্যাচে সমতা ফেরায়। তার মানে তাদের উরুগুয়ে ম্যাচে তারা এটা প্রমাণ করেছে যে শুধুমাত্র দেওয়ালে পিঠ ঠেকিয়ে ডিফেন্সিভ করাটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য নয়। এই ওয়ার্ল্ড কাপে অন্য কিছু দেখানোর যে তাগিদ, সেই তাগিদটা আমরা উরুগুয়ে ম্যাচে দেখলাম। আপ ফ্রন্টের তাদের ব্রিলিয়েন্স। তার মানে এই গ্রুপটায় কেপ ভার্দে যে ফুটবলটা খেলেছে, দুটো স্ট্রং টিমকে তারা ডিফেন্ড করেছে এবং গোল করেছে। তার সঙ্গে সঙ্গে সমমানের দলের সঙ্গে তারা কিন্তু গেম ম্যানেজমেন্টের মাধ্যমে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর্ন করেছে এবং সবথেকে জনসংখ্যার দিক থেকে সবথেকে ছোট দেশ হিসেবে নকআউট স্টেজে নিজেদেরকে নিয়ে গেছে। কেপ ভার্দের কথা বললাম, আমরা এরপরে আসব কুরাসাও। জনসংখ্যা, আরও একবার ফার্স্ট পয়েন্ট, জনসংখ্যা কত সেটা আপনারা সকলে জানেন। হয়তো আমাদের একটা এলাকার মতো জনসংখ্যা, সেই জনসংখ্যা নিয়ে তারা ওয়ার্ল্ড কাপে হাজির। কোচ ডিক অ্যাডভোক্যাট, বিশ্বের নামী কোচেদের মধ্যে একজন। প্রথমে একটু আলোচনা হচ্ছিল তারা কি শুধু ঘুরতে এসছে, এবং প্রথম ম্যাচের রেজাল্ট জার্মানির এগেনস্টে 7-1, সাধারণত সেটা ভেঙে পড়ার কথা। কিন্তু পরের ম্যাচে কুরাসাও কি প্রমাণ করেছে? কুরাসাও প্রমাণ করেছে যে ইকুয়েডরের সঙ্গে একটা প্রপার ফুটবল, ওয়েল ডিসিপ্লিন ফুটবল উপহার দিয়ে ইকুয়েডরের থেকে, যারা কিনা পরবর্তীকালে জার্মানিকে হারায়, সেই ইকুয়েডরের সঙ্গে লড়াই করে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর্ন করে নিয়েছে। তো সব মিলে কুরাসাওয়ের যে উত্থান, সেটাও কিন্তু এবছরের ওয়ার্ল্ড কাপের একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে উচ্চারিত হবে এশিয়ান কান্ট্রি হিসেবে গর্ববোধ করার মতো টিম জাপান। অনবদ্য, এক কথায় অনবদ্য জাপান কিন্তু এখন আর আপকামিং রাইজিং কান্ট্রি নয়, রাইজিং নেশন নয়। এই ওয়ার্ল্ড কাপ দেখিয়ে দিয়েছে জাপান কিন্তু গেম কন্ট্রোল করবে। আসলে জাপান ফুটবল সম্বন্ধে আমরা যেহেতু এশিয়ান কান্ট্রি, আর একটা সময় জাপানকে আমরা কম্পিট করতাম, অনেক দশক আগের কথা যদিও, এখন আর আমাদের সঙ্গে কোনো তুলনা হয় না নিশ্চিতভাবেই। তো আমরা জানি যেহেতু এশিয়ান কান্ট্রি, জাপান কিভাবে ফুটবলকে অ্যাপ্রোচ করে, ফুটবলের উন্নতির জন্য তারা কি করেছে, যে লিগের শুরু করেছে এবং যে লিগে বিদেশিদের আনা, কন্টিনিউয়াস প্রসেসে বিদেশিদের সঙ্গে প্রথম দিকে একটা টাই আপ করা, তারপরে জাপানের টেকনোলজি আমরা নিজেরা এমনিই জানি, ফুটবলেও সেটাকে দারুণভাবে ব্যবহার করে। একটা টিম যারা কিনা বিল্ড আউট ফ্রম দ্য ব্যাক করতে অভ্যস্ত, যারা কিনা আপফ্রন্টে অ্যাগ্রেসিভ ওয়েতে প্রেস করতে অভ্যস্ত, তারাই যখন আন্ডার প্রেশার তখন কিন্তু ডিপ ডিফেন্ডিং করতেও তারা পিছপা হচ্ছে না। তার মানে একটা ফুটবল ম্যাচ, একটা হাইলি কম্পিটিটিভ একটা ফুটবল ম্যাচকে অ্যাপ্রোচ করার জন্য একটা টিমের যা কোয়ালিটি থাকার দরকার, সেই সবকটা কোয়ালিটি জাপানের কিন্তু রয়েছে। সুতরাং জাপান কিন্তু আজ আর রাইজিং কান্ট্রি নয়, যারা কিনা একটা করে ওয়ার্ল্ড কাপে আসবে, জাস্ট একটা ম্যাচ খেলে রাদার 3টে ম্যাচ খেলবে, তার মধ্যে 3টেই হারবে বা 2টো হারবে, একটা ড্র করবে এবং একটা প্রাউড ফিল করে ফিরে যাবে নিজেদের দেশে। জাপান কিন্তু থাকতে এসছে। তো সব মিলে জাপানের পরে আমাদেরকে আলোচনা করব কিছুটা অবশ্যই কোরিয়াকে নিয়ে। একটা দারুণ একটা সম্ভাবনা দেখিয়েছিল, চেকিয়াকে হারিয়ে, কিন্তু তারপরে নিজেদেরকে ধরে রাখতে পারেনি। কিন্তু সাউথ কোরিয়াও কিন্তু অনবদ্যভাবে উন্নতি করেছে। আসলে এগুলো আমাদের যেহেতু এশিয়ান কান্ট্রি, এদের নিয়ে আমরা কথা বলবো। উজবেকিস্তান, সেন্ট্রাল এশিয়া দীর্ঘদিন ধরে অ্যাবসেন্ট ছিল ওয়ার্ল্ড কাপে। উজবেকিস্তানের ফুটবলকে অ্যাপ্রোচ করা হতে পারে, ম্যাচ হেরেছে, কিন্তু লাস্ট ম্যাচ কঙ্গোর এগেনস্টে যেভাবে ফাইট করেছে প্রতি মুহূর্তে, ম্যাচটা হয়তো জিতেও যেতে পারত। এশিয়ান কান্ট্রির দেশ যত ভালো করবে আমাদের তত ভালো লাগে। আমরা সেই জায়গা থেকে কোনো মডেল কি আমরা ফলো করব? সেই মডেলকে ফলো করে আমরা নিজেদের ফুটবলকে কি উন্নত করতে পারবো? যে কারণে এশিয়ান ফুটবলের ডেভেলপমেন্ট আমাদের কাছে সবসময় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি ফিরবো আবার এই ফুটবল জাংশন চ্যানেলে রাউন্ড অফ 16-এ। অনুষ্ঠানটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফুটবল জাংশন ফাউন্ডেশন চ্যানেলটি। ধন্যবাদ।